আসসালামু আলাইকুম। একটা প্রশ্নের ভিতরে লুকাই আছে আমাদের বাংলাদেশের ইতিহাস এবং ভবিষ্যৎ। যদি আমরা এই প্রশ্নটাকে বুঝতে পারি, এটার ভিতর কি ছিল আসলে, সেটা ফাইন্ড আউট করতে পারি, তাইলে আমাদের পক্ষে সোনার বাংলাদেশ করা সম্ভব। অন্যথায় সম্ভব না। দেখেন, আমার বাড়ি তো কোটালীপাড়া, গোপালগঞ্জ। ওই শেখ হাসিনা যখন পশ্চিম পাড় কলেজ মাঠে আসতো, তখন বিলজে পাইয়া ওইখানে যাই শেখ হাসিনাকে স্টেজে এক নজর দেখার জন্য যাইতাম। এইটা হচ্ছে আমরা কিন্তু ওই শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ যখন হইতো, সেই ভাষণ শুনে শরীর রক্ত গরম হওয়া মানুষ কিন্তু আমরা। তো আমরা কেন আবার আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতেছি? এটা আবার গোপালগঞ্জের মানুষ হয়ে, সো এটা লাগে না, অস্বাভাবিক লাগে না? 1970 সালে শেখ মুজিব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আপনার বিজয় লাভ করে, কিন্তু পাকিস্তান শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর করে নাই। এইটাকে ঘিরেই তো স্বাধীনতা, যুদ্ধ, ৭১-এর যুদ্ধ, আওয়ামী লীগ, সবকিছু, চেতনা, সব তো এই এই একটার ভিতরে, তাই না? যে ৭০-এর নির্বাচন, শেখ মুজিব হইলো, পাকিস্তান ক্ষমতা হস্তান্তর করলো না, তো কি দরকার আমাদের? তো পাকিস্তানই করতেছে আমাদের, মানে আহ, আমাদের যেটা ন্যায্য অধিকার সেটা দিচ্ছে না, তো চলো যুদ্ধ করি, তাই না? তারপর যুদ্ধ করলো, বা বাংলাদেশ স্বাধীন হইলো, তারপর চেতনা আসলো, মুক্তিযোদ্ধা, এই তো সবকিছু। কিন্তু ৭০-এর নির্বাচনটা কিন্তু বাংলাদেশের জন্য ইজ এ ফ্যাক্ট, মেইন ফ্যাক্ট। আপনি যদি ৭০-এর নির্বাচনটাকে না বোঝেন, তাহলে আপনি বাংলাদেশকে কিচ্ছু বুঝতে পারবেন না। সারা জীবন শেখ মুজিব শেখ মুজিবই আপনার গান গাইতে হবে, ঠিক আছে, তার ভক্ত হইতে হবে। এখন আপনার এর আগে একটু পূর্বে ফিরে যেতে হবে। 1966 সালে শেখ মুজিবুর রহমান যে ৬ দফা দাবি দিছিল, এই ৬ দফা দাবির ভিতরেই ছিল 1970-এর নির্বাচন, পরবর্তী মুক্তিযোদ্ধা, সবকিছু। দেখেন, শেখ মুজিব তো ছিল শেরেবাংলা একে ফজলুল হকের বডিগার্ড। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছে আপনার তৎকালীন মুসলিম লীগ, আওয়ামী লীগের ছিল প্রেসিডেন্ট। এরপর শেরেবাংলা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। তারপর আস্তে আস্তে শেখ মুজিব চলে আসলো, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করেন, শেরে বাংলা একে ফজলুল হক, তারপরে মৌলানা ভাসানী, এনারা কিন্তু সবাই ইন্ডিয়ার বিরুদ্ধে ছিল। তারা সবাই বলছে যে ইন্ডিয়া হচ্ছে আমাদের ১ নাম্বার শত্রু। মেজর জলিল থেকে শুরু করে সবাই একবার শত্রু, ১ নাম্বার শত্রু বলছে কাকে? ইন্ডিয়াকে। কিন্তু শেখ মুজিব কি কোনোদিন ইন্ডিয়াকে শত্রু হিসেবে গণ্য করছে? নো, করে নাই। শেখ মুজিব সারা জীবন ইন্ডিয়ার কে বন্ধু হিসেবে মনে করছে। ইন্দিরা গান্ধীর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো এই যে 1966 সালের যে মানে ৬ দফা, এই ৬ দফার ভিতরে ছিল হচ্ছে মানে 1970 সালে যে নির্বাচনে মানে শেখ মুজিবকে ক্ষমতা দেয় নাই, সেইটা ৬ দফার ভিতরে। আপনি ৬ দফাকে যদি স্টাডি করেন, আপনি বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে, এদের কাছে জাস্ট প্রশ্ন করেন যে ৬ দফার ভিতরে কি ছিল, দেখবেন ৬ দফার ভিতরে দুই পাকিস্তানকে আলাদা করার স্পষ্ট ইঙ্গিত ছিল। স্পষ্ট ইঙ্গিত, স্পষ্ট ইঙ্গিত ছিল। তো এরপরে ৭০-এর নির্বাচন হইল, শেখ মুজিব বিপুল ভোটে জয়ী হইল, পাকিস্তান তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। তো একটা জিনিস আমাকে বোঝান, পাকিস্তান কেন ক্ষমতা হস্তান্তর করবে? যে শেখ মুজিবের ক্যারেক্টার ছিল ইন্ডিয়ার প্রীতি, ইন্ডিয়ার গোলামি, ঠিক আছে, ইন্ডিয়ার সাথে আতাত, ঠিক আছে। তো সেরকম একটা ক্যারেক্টার যে আরো ৪ বছর আগে ৬ দফা দিয়ে রাখছে, যে চাচ্ছে দুই পাকিস্তান আলাদা হোক, ইন্ডিয়ার গোলামি বাংলাদেশ গ্রহণ করুক, এটা না? তো ভাই, পাকিস্তান কি কোনোদিন চাইবে যে তাদের রাষ্ট্র আলাদা হয়ে ইন্ডিয়ার গোলামি করবে? আমাকে বলেন, আমাকে বলেন।
ধরেন আপনি যেখানেই আছেন, আপনার একটা দোকান বা বাড়ি যাই হোক না কেন, হ্যাঁ, আপনার একটা ফ্যামিলি যাই হোক না কেন, আপনি কি চাইবেন যে আপনার ফ্যামিলির কেউ ভেঙে গিয়ে সে শত্রুর গোলামি শুরু করুক? আপনি বলেন, শত্রুর গোলামি শুরু করুক? আপনি যা, আপনার একটা বাড়ি আছে, ঘর আছে, আপনার একটা ব্যবসা আছে, যাই আছে, ধরেন ওইটার অর্ধেক প্রতিষ্ঠান কেউ আপনার ছোট ভাইয়ের বা অন্য কোনো নামে হোক, সেটা ঠিক আছে, মেনে নিলেন, কিন্তু সে ওইটা আপনার শত্রুর হাতে তুলে দিবে, এটা আপনি মানবেন? আপনি বলেন তো, আপনি মানবেন? কেউ মানবে? তো পাকিস্তান কেন মানবে? পাকিস্তান কেন মানবে? আপনার 1970 সালে নির্বাচনে আহ, কেন শেখ মুজিবকে ক্ষমতা দেওয়া হয়নি, এটা নিয়ে আপনি গুগল করেন, আপনি এআর কাছে যান, আপনি এখান থেকে পাবেন যে দুই পাকিস্তান আলাদা হওয়ার একটা সংকেত ছিল। ঠিক আছে, দুই পাকিস্তান আলাদা এক সংকেত ছিল। এই সংকেত তো 66 সালে শেখ মুজিব, এখন শেখ মুজিব কিন্তু ইন্ডিয়ার দ্বারা মানে ম্যানিপুলেট ছিল সবসময়। ইন্ডিয়ার ষড়যন্ত্রটাকেই বাস্তবায়ন করছে সবসময়। আপনি যদি শেখ মুজিবকে না বুঝতে পারেন, আপনি কোনোদিন এই বাংলাদেশ সোনার বাংলা গড়ার পিছনে আপনি মানে যাইতে পারবেন না। আপনার আগে শেখ মুজিবকে বুঝতে হবে। শেখ মুজিব কিন্তু কোনোদিন এই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। সে চাইছে কি? ক্ষমতা। ক্ষমতা, নট স্বাধীনতা, ক্ষমতা চাইছে। ঠিক আছে, দুই পাকিস্তান ভাঙার ইঙ্গিত, সবকিছু পাকিস্তানকে ভয় দেখানো, সবকিছুর ভিতরে তার ছিল ক্ষমতা। সে ক্ষমতা পাইলে আপনার কিন্তু ভারত কিন্তু চাইছে দুই পাকিস্তানকে আলাদা করতে, ভারত কিন্তু চাইছে বাংলাদেশ স্বাধীনতা। ঠিক আছে, বাংলাদেশের যে মানে দুইটা ভাগ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটা ভাগকে যদি আলাদা করতে না পারা যায়, তাইলে কখনো আপনার ভারত বাংলাদেশের উপরে কর্তৃত্ব করতে পারবে না। এখন দেখেন ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সব ভারত থেকে সেপারেট হয়ে গেছে, ভারতকে লাইক করে না, হেট করে। আমরা দীর্ঘ মানে 1971 সালে যুদ্ধ হওয়ার পরে আমরা দীর্ঘ 54 বছর 55 বছর পর এসে বুঝতে পারতেছি যে ভারত আমাদের শত্রু। এর আগে আমরা বুঝি নাই। আমরা কেন যে বুঝি নাই, সেটাই আমাদের ব্যর্থতা। আমাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে, গোলাই খাওয়ানো হয়েছে। আপনার তাজউদ্দিনের যে মেয়ে শারমিন, ওনার যে একটা বই আছে 2012 সালে পাবলিশড হয়েছে, নেতা ও পিতা, ওই বইটা যদি আপনি পড়েন, আপনি শেখ মুজিবের ক্যারেক্টার অনেক কিছু বুঝতে পারবেন, যে শেখ মুজিব কি ছিল, কি সে আত্মসমর্পণ করে পাকিস্তানের সাথে চলে গেছিল ফ্যামিলি সহ, এবং সে ফ্যামিলিকে মাসে মাসে যে ভাতা সেটা নিশ্চিত করছে পাকিস্তানের কাছ থেকে। আপনার যুদ্ধ হলো, শেখ মুজিব তো যুদ্ধ অংশগ্রহণ করে নাই, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, গোষ্ঠীকে কেউ উপরে পান মুক্তিযোদ্ধা। আরে ভাই, 71-এর যুদ্ধে সব পাশার কাপড় উঁচা করে ভারতে ফলাইছে, ভারতে যাইয়া সোনাগাছিতে আনন্দ ফুর্তি করছে। পরবর্তীতে 71-এর যুদ্ধ শেষ, তারা এসে মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় বয়স 2 বছর, মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করছে, সেগুলো মুক্তিযোদ্ধা। আমার সাথে তাবলিগে চিল্লা দিছে ঢাকা একটা সন্ত্রাসী সংগঠনের সদস্য, তার 71-এর পরে জন্ম, সে মুক্তিযোদ্ধা। আমি নিজে এক্সপিরিয়েন্স। ঢাকা জয়নাল হাজারি না কি যেন নাম ছিল, তো তার হচ্ছে সন্ত্রাসী একজন, আমার সাথে তাবলিগের সাথে ছিল, 71-এর পরে জন্ম, সে মুক্তিযোদ্ধা। আপনি 3 লাখ টাকা তো শেখ মুজিব 30 লাখ বানাইছিল। এই 3 লাখ লোক আপনার মারতে কি লাগে আপনি বুঝেন? 3 লাখ লোক মরলে কি আপনি বুঝেন? বাংলাদেশের মানুষ কি এত মানে এরকম ছিল যে দেখা যায় ছবিতে যে মা সন্তানকে দিয়েছে, বাবা তুমি যুদ্ধে যাও, ঠিক আছে? আরে ভাই, আপনি যদি দেখেন যে আপনার সরকার বা কেউ বিদেশ থেকে আইসা মারতেছে বা কিছু করতেছে, আপনার ফ্যামিলি আপনি ভাগবেন আগে কোন জায়গাতেই ফলানো যায়। এটা রিয়েলিটি, রিয়েলিটি। আর আমরা নাকি যুদ্ধ করছি, ঠিক আছে, আমরা নাকি পাকিস্তানি সাথে যুদ্ধ করছি যাইয়া, ঠিক আছে, সব ভারতে যাই ফলাইছে, একটা দাদা। এই দেশে যারা এখন হোমরা চমরা না, ম্যাক্সিমাম পার্সেন্টের জমি কিন্তু হিন্দুদের জমি, হিন্দুদের জমি, ঠিক আছে।
অনেক হিন্দু ভারত পাক ওই সময় ফিরে আসে নাই, ফিরে আসলেও তাদের উপরে মানে দখলদারিত্ব করে তাদের জমি ই করছে। তারা হচ্ছে বাংলাদেশে বড় বড় মনে করেন যে ধনী জায়গা জমির মালিক, খবর নিয়ে দেখেন। আবার যারা হচ্ছে আপনার বড় বড় মানে রাজনীতিবিদ বেশিরভাগই ছিল রাজাকার, খবর নিয়ে দেখেন, ঠিক আছে এদের ই। তো যাই হোক, আপনার ৭১ নির্বাচনের মানে যুদ্ধের পরে শেখ মুজিব আইসা ক্ষমতা গ্রহণ করলো, কোনো নির্বাচন ছাড়া ক্ষমতা গ্রহণ করলো। শেখ মুজিব ৭১ যে যুদ্ধে আপনার তাজউদ্দিন গেছে শেখ মুজিবের কাছে যে আপনি যুদ্ধটা স্বাধীনতা ঘোষণা করেন। শেখ মুজিব বলছে তুমি নাকি তেল দিয়ে ঘুমাও, হরতাল লাগছে 2 দিন পরে, ঠিক আছে। আপনার আমাদের দেশটা ৭১ স্বাধীন হয়েছে, ৭৪ কেন দুর্ভিক্ষ লাগলো? ওই যে শেখ মুজিব বলে না 7 কোটি কম্বল আমারটা গেল কই। সবচেয়ে বড় চিটার শেখ মুজিব, আপনি জানেন এটা? শেখ মুজিব মুখে বলতো একটা, আপনি কাজে করতো আর একটা। মানে 2 ক্যারেক্টার ছিল একটা মানুষের ভিতরে, 2 ক্যারেক্টার। ইতিহাসের কাঠগড়ায় শেখ মুজিব। আপনি এই লেখাটা সার্চ করে গুগল করেন, ইউটিউব করেন, শেখ মুজিবের ক্যারেক্টার বুঝতে পারবেন। ডকুমেন্টারি আছে তার ব্যাপারে অনেক, ঠিক আছে। ইতিহাসের কাঠগড়ায় শেখ মুজিব, এটা লেখা, ঠিক আছে জাস্ট। এরপরে তাজউদ্দিনের মেয়ের বইয়ের কথা বললাম। এরপরে ওরকম সময় আপনি একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ কেন ভাসানীকে ওন করে না, আওয়ামী লীগ কেন শেরে বাংলা একে ফজলুল হককে ওন করে না, আওয়ামী লীগ কেন জেনারেল ওসমানীকে ওন করে না, আওয়ামী লীগ কেন শহীদ জিয়াকে ওন করে না, আওয়ামী লীগ কাউকে ওন করে না, শুধুমাত্র ওন করে কাকে? শেখ মুজিবকে। আরে ভাই ও তো যুদ্ধই করে নাই, ও যুদ্ধের ঘোষণাও দেয় নাই, ও চাইছে শুধুমাত্র ক্ষমতা। নিজে আত্মসমর্পণ করে গেছে পাকিস্তানে। ৭১ যুদ্ধের পরে সে ক্ষমতা গ্রহণ করছে কোন নির্বাচন ছাড়া। এরপর একটা নির্বাচন দিছে আপনার এক মানে বিমান ভর্তি করে হচ্ছে ব্যালট বক্স নিয়ে এসে দুর্নীতি একদম বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে জঘন্য কোনো নির্বাচন এখন তো হয় নাই। শেখ হাসিনা এত মানে নিকৃষ্ট নির্বাচন করতে পারে নাই যে নির্বাচন কইরা শেখ মুজিব ক্ষমতা ছিল পরবর্তীতে, ঠিক আছে। এরপরে ৭৪ দুর্ভিক্ষ, বাংলাদেশের ৩০,০০০ মানুষ নাকি না খাইয়ে মারা গেছে দুর্ভিক্ষে। আর শেখ মুজিবের ফ্যামিলি ডাইনিং টেবিলে খাইতো, সুন্দর করে খাবার টাবার সেটা দিত, ছবি পত্রিকা দিত। শেখ মুজিবের ছেলের বিয়ে ও মানে রাজকীয় স্টাইলে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে, ঠিক আছে। তো এটা ছিল তো ওদের ক্যারেক্টার। মেজর জলিলকে মারছে, জাসদের ৩০,০০০ লোককে মারছিল নাকি, এরকম আরো অনেক বাংলাদেশের যারা দেশের পক্ষে ছিল তাদেরকে শেখ মুজিব রাখে নাই, অনেককে মেরে ফেলছে, ঠিক আছে। আপনি যদি শেখ মুজিবকে না বোঝেন, আপনি এই বাংলাদেশকে কখনো বুঝতে পারবেন না, বাংলাদেশের সোনার বাংলাদেশ কখনো গড়তে পারবেন না। আপনার বড় বড় রাজনৈতিক নেতারা শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করে না, শেখ মুজিবের বিপক্ষে কথা বলে না, মানে একটু সুশীলগিরি মারায়, সুশীলগিরি সুশীলগিরি, ঠিক আছে। ওই সুশীলগিরি আপনি স্পষ্ট একটা কথা বলতে পারেন না, ঠিক আছে, সত্যি একটা কথা বলার সাহস রাখেন না, সরাসরি মুখের উপর সত্যিটা বলার সাহস রাখেন না, আপনাকে দিয়ে সোনার বাংলাদেশ গড়া সম্ভব না, ঠিক আছে। আজকে ডক্টর ইউনূস পারতেছে না কেন জানেন? আমরা জানি সে লোক ভালো বা বুদ্ধিমান অনেক কিছু, কিন্তু তার ক্যাবিনেটে যে বাকি উপদেষ্টার আছে না, ওই হয় ইন্ডিয়ার কাছে বিক্রি হওয়া অথবা নিজের ডাইপারটা নিজেরা চেঞ্জ করতে পারে না, এই অবস্থা। তো এটা যদি বিপ্লবী সরকার হইতো ডক্টর ইউনূসের, তাহলে কিন্তু এই দেশে অনেক কিছু চেঞ্জ হইতো। বিডিআররা জামিন পাইতো, আপনার হেফাজত ইসলামের উপর আন্দোলনকারীরা বিচার হইতো, এত বছর দেশে যত অন্যায় অবিচার হয়েছে, আয়নাঘর এটা সেটা হাবি যা হয়েছে সবকিছুর বিচার হইতো, সংস্কার হইতো, অনেক কিছু হইতো, দেখতে পারতাম পরিবর্তন আমরা। এই যে আজকে আওয়ামী লীগের উন্নয়নের গান গায় মানুষ, আওয়ামী লীগ উন্নয়ন করছে। ভাই পদ্মা সেতুর বাজেট কত আপনি জানেন? পদ্মা সেতুতে কত টাকা খরচ হয়েছে আপনি জানেন? আচ্ছা আপনার প্রশ্ন করি, ধরেন আপনার বাড়ি তৈরিতে খরচ লাগবে 5 লাখ টাকা,
5 লাখ টাকা লাগবে আপনার বাড়িটা বানাইতে ধরেন। এখন আপনি বাড়িটা বানাইলেন 80 লক্ষ টাকা দিয়ে। এই বাড়িটা বানানো কি আপনার লাভ হয়েছে না লস হয়েছে? আপনি বলেন। আপনার বাড়িটা বানাইতে লাগবে মনে করেন যে 2 মাস, আপনি বাড়িটা বানাইলেন 6 বছর বসে। ওই বাড়িটা বানানোর থেকে আপনার লাভ হয়েছে না লস হয়েছে? আমাদের ক্ষেত্রে এখন একটা লাভ হয়েছে কি, যে আমরা ঢাকা যাইতে পারি দ্রুত। আপনার 2.5 ঘন্টা 3 ঘন্টায় গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়া যায়, এই দক্ষিণবঙ্গ থেকে ঢাকা যাওয়া যায়। আমি নিজে একবার পদ্মার নদীর উপরে লঞ্চে, মানে এমন অবস্থা হয়েছিল যে বাঁচবো না মারা যাবো ঠিক নেই। আরো তো অনেক লং টাইম লাগতো। ঢাকা থেকে যখন কোটালীপাড়া গোপালগঞ্জ আসতাম যাইতাম, অনেক সময় সারাদিনও লেগে গেছে সিরিয়ালে। তো এটা তো আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি। কিন্তু এটার মানে এই না যে পদ্মা সেতুর মূলা ঝোলাইয়া শেখ হাসিনা 15টা বছর ক্ষমতা রয়েছে, 16টা বছর ক্ষমতা রয়েছে। পদ্মা সেতু আপনার আপনার ভারতের ব্রহ্মপুত্র সেতু, আরো অনেক বড় বড় সেতু আছে পৃথিবীতে, তারা পদ্মা সেতুর শ্রেণ বা পদ্মা সেতুর চেয়ে বড় ছিল। তাদের সেতু বানাইতে লাগে 10-20 হাজার কোটি টাকা লাগে না, সময় লাগে 2-5 বছর। আর আমাদের সেতু বানাইতে লাগে 15 বছর, আমাদের সেতু বানাইতে লাগে 80 হাজার কোটি টাকা। এটা কি রে ভাই? দুর্নীতির মহা উৎসব পদ্মা সেতু। বাংলাদেশের প্রত্যেকটা মেগা প্রকল্প দুর্নীতির মহা উৎসব। এবং আরো একটা জিনিস মজার দেখেন, পদ্মা সেতু কিন্তু আমাদের বাংলাদেশিদের স্বার্থে শুধুমাত্র বানানো হয় নাই। পদ্মা সেতুর নিচ দিয়ে সাইড দিয়ে একটা ট্রেন লাইনের সিস্টেম গেছে, যেটা ইন্ডিয়া থেকে সরাসরি আবার ইন্ডিয়ায় ঢুকবে, বাংলাদেশের বুক চিরে বাংলাদেশের বুকের মধ্য দিয়ে। এই কারণটা যদি না হইতো তাহলে পদ্মা সেতু হইতো কিনা এতদিন পরে তারও সন্দেহ ছিল। মানে ইন্ডিয়ার এই ট্রেন লাইনটা যদি বাস্তবায়নের না হইতো তাহলে হইতো কিনা তাও সন্দেহ ছিল। 15 বছর মূলা ঝুলাই রাখলো, 10,000 কোটি টাকা 15,000 কোটি টাকার বাজেটের সেতু আপনার 80,000 কোটি টাকা ঠেকাইলো। এরপরে আবার ইন্ডিয়ার স্বার্থ ঢুকাই দিল ভিতরে। 100 এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। আপনি যেগুলো বেগা প্রকল্প দেখেন সবগুলো এরকম। বাপকা বেটি হে, বাপ যেমন ছিল সারে হারামজাদা, বেটিও সারে শয়তান। ঠিক আছে। বলতে পারেন হাওলাদার শেখ মুজিবকে নিয়ে কটূক্তি করে গালি দেয়। আরে ভাই, আপনি শেখ মুজিবকে যদি জানেন যে লোকটা কত বড় নিকৃষ্ট ছিল, আপনি শেখ মুজিবকে আজকে অনেকে বলে যে তার 71-এর যুদ্ধ সে না হলে হয়তো না, তারপরে আপনার এই সে যুদ্ধের পরে কিছু বিতর্কিত, যুদ্ধের আগে তো সে ভালো ছিল ভাই। জানোয়ার না, সে জন্মের পর থেকে জানোয়ার। আপনি শুধু আপনি তাহলে আপনি একটা জিনিস বুঝেন, মাওলানা ভাসানী, শেরে বাংলা, ফজলুল হক, এরা শেখ মুজিবের মানে তো ওই কি বলতো, মানে শেখ মুজিব তো এদের জুতা স্যান্ডেল লাগাই দেওয়ার লোক ছিল, তাই না? তো এই লোকগুলা কেন লাইমলাইটে থাকলো না? শেখ মুজিব কি পারে লাইমলাইটে আসলো বাংলাদেশের? ইন্ডিয়া ইন্ডিয়া সব কিছুর ষড়যন্ত্র। ইন্ডিয়া শেখ মুজিবকে ইউজ করছে। শেখ মুজিব তাদের মানে পুতুল হইয়া তাদের মানে কাছ থেকে ক্ষমতা পাওয়ার লোভে, ঠিক আছে, তাদের সাহায্যে ক্ষমতা পাওয়ার লোভে তাদের কৃতদাসের মতো সবকিছু ব্যবহার করছে শেখ মুজিব। ঠিক আছে। আমাদের ভাই পাকিস্তান থেকে আলাদা হওয়ার তো কোনো দরকার ছিল না। আপনি বাংলাদেশের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো, শিল্প কারখানাগুলো সব দেখবেন 71-এর আগে। আদমজি জুট মিল, এটা সেটা অনেক কিছু 71-এর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবকিছু, সেটা ব্রিটিশ আমলে হোক আর পাকিস্তান পিরিয়ডে হোক, যাই হোক, 71-এর আগে। 71-এর পরে উল্লেখযোগ্য কি? ঢাকা মেট্রো, পদ্মা সেতু, মানে দুর্নীতির মহা উৎসব। ওই এক একটা বালিশের দাম বলে 80,000 টাকা, এইরকম আর কি সব সিন। ঠিক আছে। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা একটা বই জাস্ট পড়েন, বেশি দরকার নেই। ওই তাজউদ্দিনের মেয়ের শারমিনা নেতা ও পিতা, শেখ মুজিবকে বুঝতে পারবেন। ঠিক আছে। শেখ মুজিবকে যদি না বুঝতে পারেন, সোনার বাংলাদেশ কোনোদিন গড়া কঠিন না। শেখ মুজিবকে বোঝা মানেই ইন্ডিয়াকে বোঝা, শেখ মুজিবকে বোঝা মানেই এই যে মুক্তিযোদ্ধা চেতনা মানে না, এদেরকে বোঝা। শেখ মুজিবকে বোঝা মানেই হচ্ছে ইন্ডিয়ার গোলামি থেকে বের হয়ে আসার একটা মাধ্যম, উপায়। আজকে যে ধরেন বড় একটা দল আমাদের দেশে, তারা নির্বাচন করে ফেরা তুলে ফেলছিল, সংস্কার চায় নাই, বিচার চায় নাই। এই যে
হাদি মারা গেলে আপনার যে প্রতিবাদ সভা হইলো সর্বদলীয়, সেখানে তারা অংশগ্রহণ করে নাই। প্রথম আলো ভাঙলে, পুরাইলে, রেজিস্টার পুরাইলে তাদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, সবকিছু। ঠিক আছে, তো এই দলটাকে আপনার জিয়াউর রহমান প্রতিষ্ঠা করলো। জিয়াউর রহমান ছিল কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ান বিরোধী একজন পার্সন জিয়াউর রহমান ছিল। সেজন্যই জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ এতটা ভালোবাসতো। কারণ তখন তারা দেখছিল 74-75 শেখ মুজিব মারা যাওয়ার পর, তখন তারা দেখছিল, তারা বাংলাদেশের ফাইন্ড আউট করতে পারছিল যে আমাদের মুক্তি একমাত্র ইন্ডিয়ার থেকে বেরোয় আসার মাধ্যমে, ইন্ডিয়ার গোলামি থেকে বেরোয় আসার মাধ্যমে। এবং এই ইন্ডিয়ার থেকে গোলামি থেকে তাদেরকে বের করছিল কেটা? জিয়াউর রহমান। ঠিক আছে, তাই তারা জিয়াউর রহমানকে এত বেশি ভালোবাসতো। জিয়াউর রহমান মারা গেলে বাংলাদেশে মানে তার জানাজা অংশগ্রহণ করার জন্য মানুষ ঢল পড়ে গেছিল। অথচ শেখ মুজিব মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে খাইছিল। আজকে অনেকে বলে যে কারফিউ ছিল, এটা সেটা, শেখ মুজিবের জানাজা অংশগ্রহণ করতে পারে নাই মানুষ। আমার কথা বুঝেন, তাহলে তখন যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ভিতরে একজনেরও ছিল না যে কারফিউটা ভেঙে বা যাই হোক একটা, আমি বুঝলাম যে একটা খারাপ অবস্থা ছিল সেনাবাহিনীর দ্বারা, এটা সেটা। তো ভাইরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মারা গেলে কত লোক মানুষ মারা গেল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির যখন ফাঁসি ঘোষণা হলো তখন কত মানুষ মারা গেল। রাখা গেছিল কাউকে দমাইয়া, আটকাইয়া? তো শেখ মুজিবের জন্য কেন একটা প্রাণ কানলো না? সালমান শাহ বাংলাদেশে মারা গেলে 7টা মানুষ আত্মহত্যা করছে। সালমান শাহ মাত্র 3 বছরের ক্যারেক্টার, 3 বছরের ক্যারেক্টার সালমান শাহ। 3 বছরের ক্যারেক্টার যদি এতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, দেশে মারা গেলে 7 জন সুইসাইড করছে, আজকে পর্যন্ত তার জন্য বাংলাদেশের মানুষ কাঁদে, তার বিচার চায় হত্যার। আর শেখ মুজিব এত বড় একটা ক্যারেক্টার ছিল, একজন মানুষ তার জন্য কাঁদলো না। পরবর্তীতে শেখ হাসিনা এসে বয়ান উদ্বোধন করলো, ইন্ডিয়ার সাহায্য নিয়ে বই পুস্তক চেঞ্জ করে ফেললো, সবকিছু ইতিহাস মানে পাল্টাই ফেললো, নিজের মন মতো সবকিছু ওন করলো শুধুমাত্র শেখ মুজিবকে, আর বাকি সব ধুয়ে পাঞ্চা করে দিল, আর শেখ মুজিব মহান হয়ে গেল। মানে আমাদেরকে যে কত রকম বোধাই পাইছিল, বলদ বানাইছিল, আমরা সেটা বুঝি নাই, সারা জীবন খালি বলদ হইয়াই চলছি। ঠিক আছে, এই বাংলাদেশের মুক্তি একমাত্র শেখ মুজিব থেকে বেরিয়ে আসার মাধ্যমে। শেখ মুজিবকে যেদিন বাংলাদেশের মানুষ ঘৃণা করতে শিখবে, সেদিনকে বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে, এর আগে না। ওই সুশীলগিরি দেখাইয়া বাংলাদেশের মানুষ কোনোদিন আর মানে সোনার বাংলাদেশ করতে পারবে না। পাকিস্তান থেকে আমাদের আলাদা হওয়ার কোনো দরকার ছিল না। আমরা মুসলিম একটা জাতি, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান যদি এক থাকতাম, তাইলে আমাদেরকে ইন্ডিয়ার গোলামি বরণ করতে হইতো না। আজকে আপনি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানের অর্থনীতি নিয়ে কথা হয় অনেক কিছু নিয়ে, পাকিস্তানের দিকে তাকান ভাই। পাকিস্তানের বিশ্ববিদ্যালয় কতগুলো, তাদের লাইফ স্টাইল, আপনি পাকিস্তানের মানুষগুলো কত সুন্দর, উচ্চ লম্বা, দেখতে সুন্দর, ছেলে মেয়ে সবাই, তারা সাহসী। আপনার উন্নত একটা দেশগুলোতে পাকিস্তানি একজন পার্সনকে যতটা মানে রেসপেক্ট করা হয়, সম্মান বাংলাদেশিদেরকে এটা দেওয়া হয় না। আমাদের একটা কথা বলা হয় যে পাকিস্তান আমাদের শোষণ করছিল, আমাদেরকে চাকরি দেয় না, এটা সেটা, বেতন টেতন কম দিত, খাবার সবকিছু। এটা ইন্ডিয়ান ন্যারেটিভ ভাই, ইন্ডিয়ার তৈরি বয়ান, এটা রিয়েলিটি না। আপনি রিয়েলিটি খোঁজেন যে আসলে কি ছিল। পিনাকিদা একটা ভিডিও বানাইছিল এটা নিয়ে, একদম প্রমাণ সহকারে। মানে বলদ এটা বুঝবে যে জিনিসগুলো যদি একটু নিয়ে রিসার্চ করে, বলদ বুঝবে যে এটা ছিল ইন্ডিয়া এবং আওয়ামী লীগের বয়ান। সেই বয়ানটাকে বাংলাদেশে এস্টাবলিশ করছে আওয়ামী লীগ, আর মানুষ সেটা বিশ্বাস করে ফেলছে। আজকে যারা শেখ মুজিবকে শ্রদ্ধা করে, প্রত্যেকটা ভোদাই, ঠিক আছে, আপনার এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে হলে আগে শেখ মুজিবকে ঘৃণা করতে শিখতে হবে।
আপনি শেখ মুজিবকে রাখবেন সব বিতর্কের ঊর্ধ্বে, তাকে মানবেন মহান নেতা, তার জন্য চোখে পানি ফেলে নিকলের মতো, ঠিক আছে, চোখে পানি এসে শেখ মুজিবের কথা বললে, ঠিক আছে। শেখ মুজিব যে কত বড় হারামি ছিল, আমি আমি শৈল আলাদার শেখ মুজিবের 7 মার্চের বয়ান শুনলে রক্ত গরম হওয়ার লোক। তো আমি গোপালগঞ্জের মানুষে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন, শেখ মুজিবের খারাপ কেন বলি? আমি শেখ মুজিবকে স্টাডি করছি, আমি শেখ মুজিবকে জানি, শেখ মুজিবকে বুঝতে পারি, তার মেন্টালিটি সাইকোলজি বুঝতে পারি, ঠিক আছে। তার 71-এর আগে থেকে শুরু করে 71-এর পরে তার কার্যক্রম আমি অবজার্ভ করছি। আপনি যদি আমার মতো করেন, আপনিও শেখ মুজিব বিরোধী হয়ে যাবেন। সত্যটা বড়ই কঠিন, অনেক সময় তেতো, এই তেতো জিনিসটা সত্যটা মানুষ গ্রহণ করতে পারে না। আপনি যদি সত্যটাকে, তেতো জিনিসটাকে গ্রহণ করতে পারেন, দেখবেন আপনিও ওই আমার মতো আপনি শেখ মুজিবকে ঘৃণা করতে শিখবেন। এবং এটার ভিতর দিয়ে আমাদের মুক্তি। 70-এর নির্বাচনে জয়ী হওয়ার পরে যদি পাকিস্তান আমাদের শেখ মুজিবকে ক্ষমতা দিত, দ্যাটস মিন শেখ মুজিব তো চাইছিল ইন্ডিয়ার গোলামি বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। এটা কেন করবে পাকিস্তান? ঠিক আছে, আজকে আমাদের হাতে একটা সময় আসছে, সুযোগ আসছে আগামী বাংলাদেশ গড়ার, সুন্দর একটা মানে ভবিষ্যৎ গড়ার। তো বিপ্লবী সরকার দরকার, এই জন্য বিপ্লবী সরকার, এর কোনো বিকল্প নাই। বিপ্লবী সরকারের কোনো বিকল্প নাই, ঠিক আছে। দেখেন, এই যে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে হেফাজত আন্দোলন, এত মানুষের জীবন, এত মানুষের প্রাণ, সবকিছুর একটা জায়গায় এসে ঠেকছিল 5ই আগস্টের পরে। মানুষ আশা করছিল যে নতুন একটা বাংলাদেশ হবে, কিন্তু সেটা হয় নাই কেন? সেখানেও শেখ মুজিব। আওয়ামী লীগ চলে গেলেও ওই শেখ মুজিবের কে সম্মান জানার সুশীলবাদীরা এই বাংলাদেশকে আপনার বিপ্লবী সরকার গঠন হতে দেয় নাই। বাংলাদেশে কোনো আপনার কি বলে সংস্কার বিচার কিছু হতে দেয় নাই। যারা দেয় নাই দেখবেন সব ওই শেখ মুজিবের মানে আদর্শের সৈনিক, সে যে দলেরই হোক না কেন। সুশীলগুলোর না দেওয়া উচিত ভালো করে, ঠিক আছে, তাইলে মনে করেন সব সোজা হয়ে যায়। সুশীলগুলার দেখুন যেদিন ধরে ধরে বাংলাদেশের মানুষ পিটাবে, মারবে, তখন বাংলাদেশে মুক্তি পেলবে, তার আগে না। আল্লাহ হাফেজ।